ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ মামলার ডে ১১ শুনানি আজ সম্পন্ন হলো। আজ দীর্ঘক্ষণ শুনানি হলো, ৪:৩০-র পরেও কিছুক্ষণ শুনানি হলো। তো এই শুনানিতে কী কী উঠে এসেছেন আজ দুইজন অ্যাডভোকেট বলেছেন। তার মধ্যে গত দিনে অব্রত মজুমদার স্যার বলেছিলেন, উনি আজও শুরু করেছিলেন রেস জুডিকাটা নিয়ে। রেস জুডিকাটা কি সেটা আপনাদেরকে গতকাল আমি বলেছি, তো আরেকবার আমি বলে দিচ্ছি, যারা একই মেরিটে মামলা করে মামলা খারিজ হয়, সেই একই ধরনের মেরিট যদি আবার নতুন মামলায় থাকে সেটাকে বলে রেস জুডিকাটা। সেটা কোর্টের ক্ষেত্রে ভায়োলেশন করা হয় বিভিন্ন বিষয়গুলোতে। তো এখন এই বিষয়গুলোতেও কি কি উঠে এলো যে ২১ জন ক্যান্ডিডেট জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের যে প্যানেল প্রকাশ এবং রিজার্ভেশন পলিসি ভায়োলেশন মামলায় উঠে এসেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই প্রিয়াঙ্কা নস্করের ১৩৯ জনের মধ্যে রয়েছে। এটা নিয়ে চরম বিতর্ক একটা তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ২১ জন কি ২৬ জন ক্যান্ডিডেটকে বা পিটিশনারকে ডাকা হয়েছিল এক্সামাইন করার জন্য ১৬৫ এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করে। তাদের মধ্যে ৬ জনের নাম কিন্তু আজ ভালোভাবে উচ্চারিত হয়েছে যে তারা রেস জুডিকেটার মধ্যে অন্তর্গত। সবচেয়ে উল্লেখযোগ্য সেলিম আলী বলে যিনি আছেন, তিনি ইন্টারভিউতে বসতেই পারেননি, ভেরিফিকেশন প্রসেস থেকে বাতিল হয়েছিলেন। তার মধ্যে রবিউল শেখ মামলার ৪৩৯ নম্বরে যিনি ছিলেন হেমচন্দ্র, যে রবিউল শেখ মামলায়, যেটা জাস্টিস হিরণময় ভট্টাচার্যের মামলা, আলী হাসান সিদ্দিকী, সেলিম আলী, দক্ষিণ দিনাজপুর থেকে সাবিনা ইয়াসমিন, তিনি ছিলেন ২৬২ নম্বর পিটিশনার রবিউল শেখ মামলা, এবং ২৮৬ নম্বর পিটিশনার শ্যাম সুন্দর দাস এবং নূর হুদা ২১৩ নম্বর পিটিশনার রবিউল শেখ মামলার ক্ষেত্রে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে রেস জুডিকেটা যেটা ছিল সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই ৬ জনকে এক্সামাইন করা হয়েছে। সেটা লার্নেড অ্যাডভোকেট কিন্তু এটা লক্ষ্য করেনি, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তারা একাধিক বিষয়, যে প্যানেল প্রকাশ, ব্রেকআপ মাস প্রকাশ ইত্যাদি কথা কিন্তু উঠে আসে এবং ১৬৫ এভিডেন্স উঠে আসে। তাছাড়াও 6 ও 28 ডিসেম্বর নো অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো অ্যালিগেশন অর্ডার কপিতে লেখেননি, কিন্তু ১৭ই জানুয়ারিতে হঠাৎ করে অ্যাপটিটিউড টেস্ট অ্যালিগেশন উঠে আসে। এটাও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট অব্রত মজুমদার স্যার এটি তুলে ধরেন। একটা টাইম আমরা দেখতে পাই যে বিচারপতি কিন্তু একটু বিরক্ত হচ্ছিলেন একই জিনিস বারবার উঠে আসার জন্য। সিনিয়র অ্যাডভোকেট অব্রত মজুমদার বাবু ১৬৫ এভিডেন্স অ্যাক্ট যেটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টের মনোহর যোশী থেকে শুরু করে বিভিন্ন মামলার কিন্তু রিলাই আপন করেন এবং কিছু বলেন এবং কিছু কপিও দিয়ে দেন, সেগুলো আর বিস্তারিত পড়ার প্রয়োজন হয়নি। রিট পিটিশন নেচার অফ পিল, উনি একটা কথা তুলেছেন যে প্রিয়াঙ্কা নস্করের যে মূল রিট পিটিশন ওটা এক প্রকারের পিল, একটি জনস্বার্থ মামলা। তিনি একটি জাজমেন্টের কথা বলেছিলেন যে জোন্স জাজমেন্ট, সেই জাজমেন্টে উল্লেখ আছে কোর্ট ক্যান নট ইনভেস্টিগেট, কোর্ট ক্যান নট কল উইটনেস। আরও বিস্তারিত তথ্য আমি আসবো যেখানে কোর্ট শুধুমাত্র রিট পিটিশনারদের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য রিট পিটিশনকে স্ট্রং করতে চেয়েছে, লার্নেড সিঙ্গেল বেঞ্চ। এটা কিন্তু বারবার শুনানিতে আজ উঠে এসেছে। তো এই হচ্ছে আজকের মোটামুটি বিষয়। আরও একটি কথা উঠেছে, কোর্ট ক্যান নট রোল অফ অ্যাডভোকেট। এটা প্রথমে যিনি অব্রত মজুমদারবাবু বলছিলেন, তিনি এই কথাগুলো তুলে ধরেছিলেন। এবার অ্যাপটিটিউড টেস্টের ডেফিনেশন বা অ্যাপটিটিউড টেস্টের কথা উঠে আসে। এখানে সিঙ্গেল জাস্ট একটা কথা বারবার বলেছেন, ওয়াজ দেয়ার এনি ভোট ইন অ্যাপটিটিউড রুম বা ইন্টারভিউ রুম? কোনো অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ বোর্ডে কোনো কি বোর্ড ছিল, ব্ল্যাক বোর্ড ছিল? তো সেটা বারবার উঠে এসেছে। বোর্ড থাকলো না, তার বলে কি যে অ্যাপটিটিউড টেস্ট? এমনটা হয়নি। যারা টেট পাস করে এসেছে তাদের প্রত্যেকের ১৫ করে ৭৫ করে প্যাডাগজি ছিল। সেই প্যাডাগজিতে শিক্ষণ তত্ত্ব, টিচিং লার্নিং থিওরি সেখানে পড়ানো হয়। তারপরে এদের এখন এতটা অ্যাপটিটিউড টেস্ট, তাদের অ্যাপটিটিউড টেস্ট রিলেটেড প্রশ্ন ফেস করে আসতে হচ্ছে, এই কথাটা কিন্তু ওখানে উঠে আসে। জাজ অ্যাডভোকেট বাড়াতে চাইছিলেন, জজ তখন বলেন যে আপনার কাউন্টারের সময় আসবে, আপনি তখন কিন্তু কাউন্টার করার সুযোগ পাবেন, তখন বলবেন। এই হচ্ছে বিস্তারিত বিষয়। তারপরে আরেকটি কম্পাইলেশন, একটি লিস্ট কিন্তু তুলে ধরেন, সেটাই খুবই গুরুত্বপূর্ণ। সেই লিস্টে মিস্টার চ্যাটার্জি এফিডেভিট কাউন্টার অপোজিট অফ বোর্ড, এটি এফিডেভিট দিয়েছিলেন মিস্টার চ্যাটার্জি এবং সেটা বোর্ড অপোজিশন করেছিলেন। সেটা যখন মামলা চলছিল সিঙ্গেল বেঞ্চে, সেই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টে বিষয় উঠে আসে।
মানে যে বিষয়টা বিচারপতিও শেষে বলেন, দুইজন বিচারপতি গল্প করছিলেন যে মোর মার্কস দেন সিলেক্টেড ক্যান্ডিডেটস, পিটিশনার ক্যারি মোর মার্কস দেন সিলেক্টেড ক্যান্ডিডেট ইন অ্যাপটিটিউড টেস্ট। মানে যারা পিটিশনার রয়েছে তারা অ্যাপটিটিউড টেস্টে সিলেক্টেড বা এমপ্যানেল ক্যান্ডিডেটের চেয়ে বেশি পেয়েছে, এরকম ধরনের কিছু ক্যান্ডিডেট রয়েছে। আবার এমপ্যানেল ক্যান্ডিডেট, আবার এই 139 জন পিটিশনার, তাদের নম্বর সমান আছে, আবার অনেকে কমও আছে। তাহলে এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কেন অ্যালিগেশন আসবে যে একটা লিস্ট তৈরি করা হয়েছে, তাদের ইন্টারভিউতে 10 দেওয়া হয়েছে, ইন্টারভিউতে 9 দেওয়া হয়েছে, কিন্তু পিটিশনারদের কম দেওয়া হয়েছে, এরকম একটা অ্যালিগেশন কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপিতে লেখা আছে। কিন্তু আজ প্রমাণ করে দিলেন অ্যাডভোকেট অব্রতোষ মজুমদার বাবু যে এখানে যারা পিটিশনার রয়েছেন এমপ্যানেল ক্যান্ডিডেটের চেয়েও কিন্তু ইন্টারভিউতে বা অ্যাপটিটিউড টেস্টে বেশি পেয়েছে। এটা সম্পূর্ণ মার্কসটা তৈরি করা হয়েছে টেট, এইচএস বা মাধ্যমিকের মার্কসের উপরে ভিত্তি করে, শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে না। অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউতেও অনেকে পিটিশনারদের চেয়ে কম পেয়েছেন এমপ্যানেল বা সিলেক্টেড ক্যান্ডিডেট। এটা কিন্তু জজরা মানে দুজনা গল্প আকারে বলছিলেন। মানে তো এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারবো, মোর মার্কস দেন সিলেক্টেড ক্যান্ডিডেটস, পিটিশনার মোর মার্কস ক্যারি দেন সিলেক্টেড ক্যান্ডিডেটস। এটা খুবই ভাইটাল জিনিস। পিটিশনারদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এটাও তিনি পরবর্তীতে বলেন। এটার উপরে ভিত্তি করে বলা যায় সবার অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট অ্যালিগেশন এখানে কিন্তু রিট পিটিশনে নেই। তো এবার অ্যালিগেশন অফ করাপশনের কথা, স্ক্যামের কথা আসে। এখানে টেইন্টেড আনটেইন্টেড কোনো কিছু ভাগ হয়নি, সেহেতু করাপশন আর অ্যালিগেশন আসার কথা নয়। এই হচ্ছে মোটামুটি আজকের বিষয় ছিলেন। উনি রিপ্লাই আবার সুযোগ পাবেন, সেটাও কিন্তু বিচারপতি বলে দেন। এবার আমরা সেকেন্ড পার্টে চলে আসবো। সেকেন্ড পার্ট হচ্ছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছে আনট্রেন জেনারেল ক্যান্ডিডেটের হয়ে লড়াই করছিলেন। প্রায় 392 জন ক্যান্ডিডেট ছিলেন, ম্যাট 1387 2023 থেকে উনি বলেছেন। উনি প্রধানত মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে বলেছেন যে যে রিটটি, যে প্রিয়াঙ্কা নস্করের রিটটি মেইনটেনেবল গ্রাউন্ডে এত দূর গড়িয়েছে, এই মানে মেইনটেন রক্ষণাবেক্ষণ গ্রাউন্ড যেটাকে বলা হয়, সেটা কতটা ভায়োলেশন করে উনি বোঝানোর চেষ্টা করেছিলেন। উনি বলেছেন যে MHRD বা এনসিটির গাইডলাইন ছিল 10 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত নন ট্রেন ক্যান্ডিডেটদের নিয়োগ করতে হবে। তারপরে কোনো নন ট্রেন ক্যান্ডিডেট যাদের ডিএলএড থাকবে না 2 ইয়ার্স, তাদেরকে কোনোভাবেই আর নিয়োগ করা যাবে না, এটা কিন্তু বলেছেন। তারপরে তারা 2022 সালে এসে তারা বলছে আমাকে নিয়োগ দিন। তাহলে রিড করার জন্য মানে রিড করেছে নিয়োগ করার জন্য। তাহলে এখানে মেইনটেনেবল গ্রাউন্ড কি কোনোভাবে কাজ করছে? আবার এটা বলা হয়েছে 2017 এপ্রিলের পরে নো আনট্রেন টিচার অ্যাপয়েন্টেড। ট্রেন টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 2017 মার্চ বা এপ্রিলের পরে, সেটা কোর্টের অর্ডারে, প্রশ্নভুল মামলার অর্ডারের উপরে ভিত্তি করে। এটা নিয়ে কিন্তু মেইনটেনেবল গ্রাউন্ডে কিন্তু ব্যাপকভাবে জোর দেয়, এবং মেইনটেনেবল গ্রাউন্ড যে ব্যাপকভাবে খর্ব হয় সেটা কিন্তু বারবার তুলে ধরেছিলেন যে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার ভট্টাচার্য, নামটা ঠিক মনে পড়ছে না, উনি উপস্থিত ছিলেন জেনারেল আনট্রেন ক্যান্ডিডেটের পক্ষ থেকে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে তুলে ধরেছিলেন, সেটি সবচেয়ে আজকে শোনার ভাইটাল দিক বলবো। সেম লার্নেড সিঙ্গেল জজ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখানে কথা বলা হয়েছে। 3 এপ্রিল 2023 উনি একটি অর্ডার দিয়েছিলেন শরদিন্দু পান্ডা, তারা আনট্রেন ক্যান্ডিডেট হিসাবে চাকরি চেয়েছিলেন 2023 সালে, ওই বেঞ্চে মামলা করেছিলেন, কিন্তু সেই মামলাটি কিন্তু খারিজ করা হয়েছিল। তাহলে প্রিয়াঙ্কা নস্করের মামলায় সেই সময় তো অনেকেই তো নন ট্রেন ছিল, তাহলে তাদেরকে কেন খারিজ করা হয়নি? সেম মামলা, সেম কোর্ট, সেম জজ খারিজ করছেন, কিন্তু আরেকটা মামলা এত দূর ধরে নিয়ে যাচ্ছে, যেখানে 3 এপ্রিল 2023 মামলা ডিসমিস করছে, সেখানে 12ই মে 2023 প্রিয়াঙ্কা নস্কর এর অর্ডার চলে আসছে এবং চাকরি বাতিল হচ্ছে। তখন জজ একটি কথা বলেন, বোর্ড কিছুই করেনি, বোর্ড তখন কেন অপোজ করেনি এই সমস্তগুলো, এই কথাটা কিন্তু বারবার উঠে আসে। 31 2017 ট্রেন ক্যান্ডিডেট লিস্ট প্রকাশিত হয় এবং জজ বলেন ট্রেন ক্যান্ডিডেট লিস্ট, জজ একটি কথা বলেন, লিস্ট অফ ট্রেন অ্যান্ড আনট্রেন ক্যান্ডিডেট ইজ সেপারেট। অ্যাডভোকেট ইয়েস সেপারেট। তারপরে 4 এবং 8 ফেব্রুয়ারি যথারীতি আনট্রেনদের লিস্ট প্রকাশিত হয়। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে? তাহলে জজ এইগুলোকে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করেছেন, এই কথাগুলো বারবার উঠে এসেছিলেন। এটাতে কি হলো? এই মুহূর্তে কি কোনো নন ট্রেন চাকরি পাবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসছে। এরপরে তিনি বলেন আমি শিফটিং টু স্ক্যাম। অ্যাডভোকেট বলেন যে আমরা স্ক্যামের পর্বে এবার যাব। এবার তিনি বলেন টেট 2014 নিয়ে স্ক্যাম রয়েছে। এখানে এমএলএ মহুয়া মিত্র বিভিন্ন জনের নাম উঠে আসে, সেখানে তাদের টেট নিয়ে স্ক্যাম রয়েছে। টেট প্যানেল বলে এখানে কিছু হয় না। তাহলে এখানে স্ক্যাম রয়েছে কি নিয়ে? টেট নিয়ে। এখানে রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেস নিয়ে কোনো স্ক্যামের কথা কিন্তু আসেনি।
তো এই হচ্ছে বিষয়। অ্যাডভোকেট আরেকটি কথা বলেন, সিঙ্গেল জাজ মেকিং দ্য রিট টু বেনিফিট দ্য রিট পিটিশনার। কেন সিঙ্গেল জজই তিনি যেন রিটটা লিখছেন বা রিটটা স্ট্রং করে যাচ্ছেন বেনিফিটটা রিট পিটিশনারদের বেনিফিট দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো, সমগ্র প্যানেলটি বাতিল হলো। তাহলে রিট পিটিশনাররা কীভাবে বেনিফিট পেল? এটাই মূলত আজকের বিষয়বস্তু ছিলেন, বা এটার উপরে ভিত্তি করে তিনি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্টকে রিলাই আপন করেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এরপরে একটা টাইমে তিনি 269 জন এবং 94 জন ট্রেন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছিল, ইত্যাদি ইত্যাদি কথা উঠেছিলেন। রমেশ মাল্লিকের মানে চাকরি বাতিল হয়েছিল রমেশ মাল্লিকের যে মামলায়, একটা হচ্ছে 269 জন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং 94 জন জাস্টিস অমৃত সেনার বেঞ্চ থেকে। এই সমস্ত কথা কিন্তু এখানে উঠে আসে। ফিরদৌস শামীম একটু মানে কিছু বলতে আসেন এই রমেশ মাল্লিকের বিষয়টি, রাতুল বিশ্বাস বলেন নো অ্যালিগেশন অ্যাবাউট বোর্ড, তখন জজ কিন্তু হাসতে শুরু করেন। এই হচ্ছে আজকের বিষয় রয়েছে। তারপরে একটি নোটিফিকেশান দেখান সিনিয়র অ্যাডভোকেট যিনি বলছিলেন কোচবিহার, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত একটি অ্যাডমিন দেখা যাচ্ছেন। এই হচ্ছে বিষয়। নেক্সট ডে মিস্টার সেন অ্যান্ড লাহিড়ির নাম করেন এই দুইজন অ্যাডভোকেট শেষ করবেন 7 আগস্ট পরবর্তী শুনানি, তারপর থেকে কিন্তু অন্যরা বলবেন। তাহলে আজকে শুনানিতে মূল বিষয়টা কি গুরুত্বপূর্ণ, রেস জুডিকাটা যেটাই তাদেরকে এক্সামাইন করা হয়েছে এবং একই সিঙ্গেল জাজ আনট্রেন ক্যান্ডিডেটদের চাকরির দাবি জানিয়ে আবেদনকে ডিসমিস করেছে। এই সমস্ত বিষয়। আরেকটা কি, অ্যাপটিটিউড টেস্টের মার্কস বা ইন্টারভিউয়ের মার্কস, বা মূলত অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ, অ্যাপটিটিউড টেস্টের মার্কস কিন্তু পিটিশনার বা এমপ্যানেল ক্যান্ডিডেটদের সমান প্রমাণিত হয়েছে। আবার কারোর এমপ্যানেল ক্যান্ডিডেটের চেয়েও পিটিশনারদের মার্কস বেশি, আবার বিপরীতটাও কিন্তু হয়েছে। এই কথাটি কিন্তু খুব হাইলাইটেড বিষয়, জজ এগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে নোট করেন। এবার শিক্ষক শিক্ষিকাদের পক্ষে হয়েছে, এটা স্বাভাবিক, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে শুনানি হবে, পরবর্তী দিনগুলোতে কী হবে দেখা যাবে, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু শিক্ষক শিক্ষিকাদের দিকে পজিটিভ বলা যেতে পারে। 7 আগস্টের পর থেকে রিট পিটিশনরা বা যারা ক্যান ফাইল বিপক্ষে আছেন বা যারা সুবিধা নেবেন তাদের পক্ষ থেকে বলবেন। ধন্যবাদ।